হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে আসসালাম। পাচ্ছি। শুনতে পাচ্ছেন তাই না? ওকে, তাহলে আমরা এখন নেক্সট যে স্ট্যান্ডার্ডটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পারপাস, আইফারএস 16, লিজ অ্যাকাউন্টিং। আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে?
স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। লিজ অ্যাকাউন্টিং মডেল, রাইট? একসময় লিজ অ্যাকাউন্টিং IS 17 আলোচনা করা হতো, রাইট? IS 17 আলোচনা করা হতো, এইটা পরে IFRS 16 আছে। তা দেখেন এই লিজ, সেটা IFRS 16 আপনাদের বইতে ডেফিনেটলি আছে। এইটা দুইটা পক্ষ থাকে, তাই না? লিজ কন্ট্রাক্টে একটা হলো লেসি, আর একটা হচ্ছে লেসর, রাইট? লেসি আর একটা হলো লেসার। আপনারা কি কেউ IS 17 পড়েছেন যখন বিশ্ববিদ্যালয়ে বা গ্রাজুয়েশন করেছেন? IS 17 পড়েছেন কিনা? লিজ অ্যাকাউন্টিং কেউ পড়েছেন? জি স্যার, সবারই চলুন স্যার। সবাই IS 17 পড়েছেন। সেখানে লেসি অ্যাকাউন্টিং এ ফাইন্যান্স লিজ আর অপারেটিং লিজ ছিল, তাই না? জি স্যার। ফাইন্যান্স লিজ এবং অপারেটিং লিজ ছিল। সেখানে ফাইন্যান্স লিজের কিছু ক্রাইটেরিয়া ছিল, ওই ক্রাইটেরিয়া বাদে কোনো লিজ অ্যাকাউন্টিং হলে সেটা অপারেটিং লিজ ধরা হতো, তাই না? ইয়েস স্যার। IFRS 16 এসে এই লেসি অ্যাকাউন্টিংটা চেঞ্জ করছে, সিগনিফিকেন্টলি চেঞ্জ। IFRS 16 যখন আসছে, সে কি করছে? সেই লেসি অ্যাকাউন্টিংটা চেঞ্জ করছে। লেসর অ্যাকাউন্টিং আগের মতোই আছে। এই লেসি অ্যাকাউন্টিং সিঙ্গেল একটা মডেল লেগেছে, এই অপারেটিং লিজ ফাইন্যান্স লিজে যায়নি। সিঙ্গেল সিঙ্গেল মডেল। হোয়াট ইজ দিস? এই সিঙ্গেল মডেলটা হচ্ছে হলো রাইট শুধুমাত্র finance দিয়ে। রাইট অফ ইউজ অ্যাসেট রিকগনিশন করবে, লিজ অব্লিগেশন রিকগনিশন করবে। আগের মতো ওরকম থাকবে না। অর্থাৎ ফাইন্যান্স লিজ অপারেটিং লিজ এরকম থাকবে না। হ্যাঁ থাকবে, কার জন্য? লেসরের জন্য। লেসির জন্য থাকবে না। লেসির জন্য সিঙ্গেল মডেলে যাবে। সো হোয়াট ইজ দিস মডেল? জাস্ট লেট মি ক্লারিফাই, একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লারিফাই করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, একটা এয়ারলাইন্স কোম্পানির যে এয়ারক্রাফট গুলো থাকে এগুলো লিজ নেয়া, বুঝছেন? অধিকাংশ ক্ষেত্রে এগুলো লিজ নেওয়া থাকে। অর্থাৎ বোয়িং হচ্ছে হলো এয়ারলাইন্স এর মালিক, এয়ারক্রাফটের মালিক। বোয়িং এয়ারক্রাফট গুলো লিজ দিচ্ছে এমিরেটস এর কাছে। বুঝতে পেরেছেন? তাহলে এয়ারলাইন্স যে কোম্পানি, সে কিন্তু এয়ারক্রাফটের মালিক থাকে না। মানে অনেক কোম্পানির ক্ষেত্রে হয় এটা। গট ইজ পয়েন্ট? তাহলে সে কি করে? ওটা লিজ নেয়। তা আমি ধরে নিলাম 5 ইয়ার্স এর জন্য একটা লিজ নেছে। 5 ইয়ার লিজ অফ এন এয়ারক্রাফট। পার ইয়ারে পেমেন্ট হবে হচ্ছে হলো $1 মিলিয়ন। নো রিনিউয়াল অর নো পার্সেজ অপশন। রিনিউয়াল বলতে বোঝা যায় যে 5 ইয়ার্স পরে আবার রিনিউ করতে পারবে কিনা এই কন্ট্রাক্টটা, সেটা সেই অপশন নাই। ডিসকাউন্টিং রেট হচ্ছিল বা ডিসকাউন্ট রেট হচ্ছিল 7%। আর এয়ারক্রাফটের এস্টিমেটেড লাইফ হচ্ছে হলো 20 বছর। এরকম যদি একটা এক্সাম্পল হয়, সেখানে এই এয়ারলাইন্স এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এইটা কিভাবে দেখাবে? এয়ারলাইন্স তো লেসি, তাই না? এয়ারলাইন্স যে কোম্পানি সেটা লেসি, বা এয়ারক্রাফট যে কোম্পানি সেটা লেসি। গট দিস পয়েন্ট? তাহলে সেই এয়ারলাইন্স কোম্পানি এটাকে কিভাবে রিকগনিশন করবে? চলে আসছি। ইনিশিয়াল রিকগনিশন কিভাবে করবে? ইনিশিয়াল রিকগনিশন আমি ধরে নিলাম 1 জানুয়ারি 2023 সালে বা 24 সালে, 1 জানুয়ারি 2024 সালে লিজ কন্ট্রাক্টটা হয়েছে। তাহলে দেখতে হবে যে
এখানে সে যে 5 ইয়ার্স এর যে পেমেন্ট গুলো করবে, যে 5 বছর, প্রত্যেক বছরে কি করবে, 1 মিলিয়ন করে পেমেন্ট করবে, তাই না? ইয়েস স্যার। এই 1 মিলিয়ন করে তার যে ক্যাশ আউটফ্লো হবে 5 বছর, এটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে গেলে তো অবশ্যই ডিসকাউন্টিং রেট থাকবে। ডিসকাউন্টিং রেট কত? বা ডিসকাউন্ট রেট হচ্ছে 7%, রাইট? ইয়েস স্যার। তাহলে ফার্স্টে আমি ক্যালকুলেশন করব ফিউচার যে ক্যাশ আউটফ্লো হবে, সেটা প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলে যে অ্যামাউন্টটা হবে, এটার নাম লিজ অব্লিগেশন। অর্থাৎ আপনি 5 ইয়ার্স এর জন্য একটা বাইন্ডিং কন্ট্রাক্টে চলে গেছেন, কারেক্ট? 5 ইয়ার্স এর জন্য আপনি একটা বাইন্ডিং কন্ট্রাক্টে গেছেন। বাইন্ডিং কন্ট্রাক্টে যখন গেছেন, তার মানে কি আপনার এই 5 বছর কন্টিনিউ করা লাগবে মিনিমাম। তাহলে 5 বছরে আপনি কত টাকা পেমেন্ট করবেন? 5 মিলিয়ন টাকা পেমেন্ট করবেন। তা তো এটা তো একবারে করছেন না, প্রত্যেক বছর 1 বছর পর পর 1 মিলিয়ন করে। তাহলে এই 5 বছরে যে ক্যাশ আউটফ্লো হবে আপনার, সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলে লিজ অব্লিগেশন। অনুরূপভাবে এই 5 বছরে যে লিজ অব্লিগেশন ক্রিয়েট হবে, সাথে সাথে আপনার একটা রাইট ক্রিয়েট হবে না? জি চিন্তা স্যার। করে দেখেন তো, যে অ্যাসেটটা ব্যবহারের যে রাইট, তাহলে এই রাইটটাকে সে অ্যাসেট হিসাবে রিকগনিশন করতে বলছে আইফারএস 16। 5 ইয়ার্সে যে ক্যাশ আউটফ্লো হবে, এটা হচ্ছে অব্লিগেশন। সেই অব্লিগেশনটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলে লিজ অব্লিগেশন। রাইট অফ ইউজ অ্যাসেট হচ্ছিল এই লিজ অব্লিগেশনের সাথে যদি কোনো অ্যাডভান্স রেন্টাল থাকতো, সেটা অ্যাড হতো। কোনো ইনিশিয়াল ডিরেক্ট কস্ট যেটা বর্ন বাই দা লেসি, এরকম যদি থাকতো, আছে না কিছু কন্ট্রাক্টে ইনিশিয়ালি কিছু কস্ট ইনকার করে, ওইটা থাকলে ওইটাও অ্যাড হতো। কিন্তু ওইগুলো কিছুই নাই এখানে। তার মানে কি, লিজ অব্লিগেশনটাই রাইট অফ ইউজ অ্যাসেট। তাহলে লিজ অব্লিগেশন যতটুকু হবে, রাইট অফ ইউজ অ্যাসেটও ততটুকু হবে ইনিশিয়ালি। তাহলে ইনিশিয়ালি আমি লিজ অব্লিগেশন ক্যালকুলেট করলাম। লেট আস সি, দেখেন ফর্মুলা দেখেন, 1 মিলিয়ন ডিভাইডেড বাই 1.07 প্লাস 1 মিলিয়ন ডিভাইডেড বাই 1.07 স্কোয়ার। এটা প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করে, এটা এটা কি শিখাইতে হবে এ লেভেলে? না স্যার। এটা তো জানেন আপনারা, তাই না? জি স্যার। দিস ইজ নট অ্যাকাউন্টিং, দিস ইজ ফাইন্যান্স, ফাইনাল। রাইট? জি স্যার। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আপনারা এরকম প্রেজেন্ট ভ্যালু বের করেন, রাইট? ইয়েস স্যার। তাহলে লিজ অব্লিগেশন বের করলাম। আর রাইট অফ ইউজ অ্যাসেটের ফর্মুলা হচ্ছিল লিজ অব্লিগেশন প্লাস, এই যে দেখেন, লিজ অব্লিগেশন প্লাস অ্যাডভান্স লিজ রেন্টাল যদি থাকে, ইনিশিয়াল কস্ট বর্ন বাই দ্য লেসি যদি থাকে, সেগুলো নাই। তার মানে কি, লিজ অব্লিগেশনটাই রাইট অফ ইউজ অ্যাসেট। দিস ইজ ইনিশিয়াল রিকগনিশন। এখন আসেন ইয়ার এন্ডে, 31 ডিসেম্বর আপনার রিপোর্টিং ডেট। রিপোর্টিং ডেটে আপনি কি কি এন্ট্রি দেবেন? এই যে রাইট অফ ইউজ অ্যাসেটটা, লিজের যে টোটাল টার্ম আছে 5 ইয়ার্স, 5 ইয়ার্স এর ভিতর ডেপ্রিসিয়েট হয়ে যাবে। তাহলে ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ভেরি সিম্পল, 5 ইয়ার্স এর ভিতর। শুধু রাইট অফ ইউজেস এর যে অ্যামাউন্টটা থাকবে এটা। কারেক্ট। এইভাবে করে রাইট অফ ইউজ অ্যাসেটটা 5 ইয়ার্স এর ভিতর অ্যালোকেট হয়ে যাবে। দিস ইজ নট দ্য এন্ড, আপনাকে আরো কিছু জার্নাল এন্ট্রি দিতে হবে। হোয়াট আর দিস? এই যে লিজ অব্লিগেশন আছে, এটার উপর ফাইন্যান্স কস্ট ক্যালকুলেট করতে হবে। ফাইন্যান্স কস্ট কোন রেট দিয়ে ক্যালকুলেট করবো? ওই যে 7%। ক্লিয়ার? ওই 7% দিয়ে, তাহলে 7% দিয়ে আমি ফাইন্যান্স কস্ট ক্যালকুলেট করলাম। তাহলে ফাইন্যান্স কস্টটা কি, লিজ অব্লিগেশনটাকে বাড়াই দেবে, তাই না? জি স্যার। ফাইন্যান্স কস্ট ডেবিট, লিজ অব্লিগেশন ক্রেডিট। ক্লিয়ার? ইয়েস স্যার। এইবার আসেন, ইয়ার এন্ডে লিজ রেন্টাল পেমেন্ট করবেন, কারেক্ট? লিজ রেন্টাল যেটা পেমেন্ট করবেন, সেটা কি অব্লিগেশন কমে যাবে না? তাহলে লিজ অব্লিগেশন ডেবিট হয়ে যাবে, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হবে 1 মিলিয়ন। বোঝানোর জন্য আমি এখানে দুইটা জার্নালে করছি, এটাকে একটা জার্নালে আপনি শেষ করে দিতে পারেন, রাইট?
দুটাকে একটা জার্নালে নিয়ে আসতে পারেন, যে ফাইন্যান্স কস্ট ডেবিট, লিজ অব্লিগেশন ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট, দ্যাটস অল। কারণ লিজ অব্লিগেশন এখানে একবার ক্রেডিট হয়েছে, আবার এখানে ডেবিট হয়েছে, তো দুটা নেট অফ করতে হবে, রাইট? জি এই স্যার। দেখেন, ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার তার মানে আমরা লিজ অব্লিগেশনের যে প্রেজেন্ট ভ্যালুটা বের করছি, ওই টোটাল প্রেজেন্ট ভ্যালুর মধ্যে একটা ফাইন্যান্স কস্টের ইন্টারেস্টটাও আছে, আবার রাইট, ইনস্টলমেন্টের রাইট, টাকাটাও আছে। রাইট, প্রিন্সিপালের টাকাটা আছে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল কমতে কমতে এক সময় 5 বছর শেষে এটা কি হবে, জিরো হয়ে যাবে। এটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন মেথড। গট দিস পয়েন্ট? এই অ্যামোর্টাইজেশন মেথড কিভাবে আসতেছে দেখেন। এটা হলো ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স 4.1 মিলিয়ন ছিল, রাইট? ইয়েস স্যার। ফাইন্যান্স কস্ট যোগ হচ্ছে, আর লিজ রেন্টাল যেটা পেমেন্ট করতেছি সেই পেমেন্টটা বাদ যাচ্ছে, বাদ যায় এই যে ক্লোজিং ব্যালেন্স। দিস ইজ কল্ড অ্যামোর্টাইজেশন। মনে থাকবে? ইয়েস স্যার। তাহলে এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই জিনিসগুলো কিভাবে আসবে সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনাকে তো একটা ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেবে, ইনকাম স্টেটমেন্ট থাকবে, ব্যালেন্স শিট থাকবে, নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে। এই অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়ে আপনাকে ওইটা ব্যালেন্স শিটটা রিড্রাফট করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা রিড্রাফট করতে হবে, তাই না? ইয়েস স্যার। মানে বিভিন্ন ফরম্যাটে আসতে পারে, হোয়াট এভার। তাহলে এই যে দেখেন যে ফাইন্যান্স কস্ট, এটা যাবে ইনকাম স্টেটমেন্টে, রাইট? ইয়েস স্যার। ইনকাম স্টেটমেন্ট। ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্ট আইটেম, রাইট? ইয়েস তাহলে স্যার। ব্যালেন্স শিট আইটেম কি থাকলো? ব্যালেন্স শিট আইটেম থাকলো রাইট অফ ইউজ অ্যাসেটের যে ক্যারিং অ্যামাউন্ট, রাইট? তাহলে রাইট অফ ইউজ অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট কতটুকু? এই রাইট অফ ইউজ অ্যাসেট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই ক্যারিং অ্যামাউন্ট। এই যে দিস ইজ দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ রাইট অফ ইউজ অ্যাসেট। 5 বছর দিয়ে ভাগ করছি, 4 দিয়ে গুণ করছি, মানে 4 বছরের জন্য কতটুকু আছে। ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার স্যার। এইবার আসেন তাহলে লিজ অব্লিগেশনেরও ক্যারিং অ্যামাউন্ট বের করতে হবে, কারণ এটা দিস ইজ ব্যালেন্স শিট আইটেম, ব্যালেন্স শিটে যাবে এটা, তাই না? অ্যাসেটের ভিতর থাকবে। লিজ অব্লিগেশনের ক্যারিং অ্যামাউন্ট বের করবো আমরা এই যে অ্যামোর্টাইজেশন মেথড অনুযায়ী। ক্লিয়ার? ইয়েস স্যার। এগুলো পরীক্ষায় আসলে পারবেন না, বাসায় প্র্যাকটিস ওপেনিং করতে হবে। ব্যালেন্সের সাথে ফাইন্যান্স কস্টটা যোগ করবো, আর লিজ রেন্টাল। রাইট, রাইট, ভেরি সিম্পল। তাহলে আমার এটাও ব্যালেন্স শিটে যাচ্ছে, তাই না? জি স্যার। দ্যাটস অল। আইএফআরএস 16-এর যে ইনিশিয়াল রিকগনিশন এবং সাবসিকুয়েন্ট রিকগনিশন, ফার্স্ট ক্লাস আমার কেউ করেছিলেন কিনা এখানে যারা আপনারা এখন আছেন, আমি জানি না জি স্যার কতজন করেছি। করেছিলেন। আমি স্যার। IS-12 এর উপর ক্লাস করিয়েছিলাম। জি স্যার। এখানে দেখেন, কোর্সিনে যদি বলা থাকে ট্যাক্স এই IFRS 16 বোঝে না, they don't understand the IFRS 16, and IFRS 16 does not allow finance cost and depreciation, right? Finance cost and depreciation are disallowed in terms of tax law. What does tax law say? Tax law said tax in tax purpose, the lease rental that is 1 million, right, is admissible expense. বুঝতে পেরেছেন? ট্যাক্স তো এই সিস্টেমের অ্যাকাউন্টিং বুঝে না। সে হচ্ছে হলো যে রিজ রেন্টালটা আপনি পেমেন্ট করছেন এটাকে সে অ্যালাউবল এক্সপেন্স হিসাবে কনসিডার করবে। তাহলে আপনাকে কি করতে হবে, ট্যাক্স অ্যাসেসমেন্টের সময় তো এই যে এটা আর এটা বাদ দিতে হবে, তাই না? ডেপ্রিসিয়েশন আর এটা বাদ দিতে হবে। এই যে 1.1 মিলিয়ন 7,000 এটা বাদ দিতে হবে যখন আপনি ট্যাক্স অ্যাসেসমেন্ট ক্যালকুলেট করবেন।
রাইট, ট্যাক্স কম্পিটিশন ক্যালকুলেট করবেন। তাহলে এইগুলো হচ্ছে হলো আপনার, মানে কি হবে, বাদ দেওয়া মানে কি, এখানে বোঝাচ্ছে আমার ইনকাম হিসাবে অ্যাড হয়ে যাবে, এগুলো তো এক্সপেন্সের থেকে, এক্সপেন্স হিসাবে মাইনাস করে নেট প্রফিট বের করছি, তাহলে নোট প্রফিটের সাথে এগুলো অ্যাড ব্যাক হবে, তাই না? ইয়েস স্যার। নোট প্রফিটের সাথে এটা অ্যাড ব্যাক হবে। অ্যাড ব্যাক হয়ে আমি অ্যাডজাস্ট করব কোনটা, ট্যাক্স অ্যাসেসমেন্ট যখন করব, এই যে 1 মিলিয়ন, 1 মিলিয়ন হলো অ্যাডমিজেবল এক্সপেন্স। তাহলে দেখেন, এই রাইট অফ ইউজ অ্যাসেট, এই লিজ অব্লিগেশন, এটা একটা টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করবে না? হোয়াট ইউ থিঙ্ক? জি স্যার, ওই যে 0.1 মিলিয়নের মতো একটা ডিফারেন্স ক্রিয়েট হবে স্যার। রাইট, এই যে 1,07,000 টাকা একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। এই যে রাইট অফ ইউজ অ্যাসেট, লিজ অব্লিগেশন, এই দুইটার নেট অফ করলে নেট অব্লিগেশন আসতেছে। নেট অব্লিগেশন ইজ 1,07,000। কোম্পানির ট্যাক্স রেট যদি 30% হয়, তাহলে এই নেট অব্লিগেশনটা, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে কিন্তু ট্যাক্স বেস আসছিল নীল, তাই না? জি স্যার। তাহলে কোনো একটা অব্লিগেশনের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থাকলে আর ট্যাক্স বেস যদি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থেকে বেশি হয়, তাহলে সেটাকে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স বলে না ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স বলে? স্যার এগুলো তো ভুলে গেছি সব, এগুলো যা পড়াইছিলেন এগুলো কিছুই মনে নেই, কারণ আমরা পড়ি না, পড়িও না, দেখিও না, ক্লাসও ফলো করি না। ইফ দিস ইজ দ্য কেস, হাউ কুড ইউ এক্সপেক্ট ইউল পাস ইন ইউর কামিং এক্সাম? আপনাকে দৌড়াইতে হবে, ওইভাবে ঝিমাই মেরে ঝিম মেরে যদি বসে বসে থাকেন, তাহলে কখনোই পাশ করতে পারবেন না। ইটস এ রেস। এই রেস কম্পিটিশনে আপনাকে দৌড়াইতে হবে। টেকনিক্যাল নলেজ যদি আপনার না থাকে, এগুলো কিভাবে অ্যান্সার করবেন আপনি? একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করলাম, যেটা আমি। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট যদি থাকে ট্যাক্স বেস নীল হয়, সেক্ষেত্রে স্যার ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। অ্যাবসুলেটলি কারেক্ট সিপাত সিদ্দিকি, থ্যাংক ইউ সো মাচ। ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, সো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট deferred tax asset or liability? অ্যাসেট স্যার। Absolutely correct. This is good. So if the tax rate is 30%, then the net obligation is the deductible temporary difference. So deferred tax asset shall create 32,000. তাহলে দেখেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো কিন্তু ইন্টার রিলেটেড, রাইট, ইন্টার রিলেটেড। আমি ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম যে দেখেন, এই যে আইফআরএস 16 নিয়ে ডেফার্ড ট্যাক্সের এই দিছে, কোর্সিন দিছে, তাহলে আইফআরএস 16 আপনারা জানতে হবে, না হলে কি ওই ডেফার্ড ট্যাক্সের ট্রিটমেন্ট পারবেন কখনো? না স্যার। কখনোই পারবেন না, নেভার অ্যান্ড এভার। কারণ আপনাকে তো আগে এই আরো অ্যাসেট বের করতে হবে, লিজ অব্লিগেশন বের করতে হবে, এগুলোই বের না করলে আপনি কিভাবে এই করবেন? গট ইট? জি স্যার। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। যাক, কিছু স্টুডেন্ট অন্তত মনোযোগ সহকারে ক্লাস শুনে। ওকে, সো লেট আস সি journal entry, just that I discussed just few minutes ago. Right of use asset, how it comes, you have already seen this, right? Right of use asset and lease liability, then depreciation expense, and the figures are rounded up, right? You don't be confused, figures are rounded up, right? Rounded up near thousand. So ROE asset or accumulated depreciation, whatever you say, ROE asset to লিখতে পারেন, accumulated depreciation লিখতে পারেন। নেক্সট, ইন্টারেস্ট বা ফাইন্যান্স কস্ট বা ইন্টারেস্ট এক্সপেন্স, এক্সকিউজ মি, দেন লিজ লাইবিলিটি, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট, রাইট? আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড ইট।
স্যার এই ক্ষেত্রে ইনিশিয়াল রিকগনিশনের সময় সব সময় কি স্যার রাইট অফ ইউজ অ্যাসেট আর হচ্ছে লিজ অব্লিগেশন কি মানে সেম অ্যামাউন্ট হবে? না, আমি বলছি সেম অ্যামাউন্ট হবে না সবসময়। যদি আপনার অ্যাডভান্স রেন্টাল থাকে তখন তো রাইট অফ ইউজ অ্যাসেট বেশি হয়ে যাবে। অ্যাপ্লাই ইউর কমন সেন্স, রাইট অফ ইউজ অ্যাসেট হোয়াট ডাজ ইট মিন? আপনি এই যে অ্যাসেট 5 বছর ইউজ করবেন, এটা রাইটটা নিতে যায় শুধুমাত্র রিজ রেন্টাল 5 মিলিয়ন দিতে হচ্ছে তা না। যদি এর সাথে আপনার অ্যাডভান্স রেন্টাল থাকে সেটাও তো অ্যাড হবে, তাই না? জি স্যার। আপনি এই 5 মিলিয়ন রে, ফর এক্সাম্পল আপনার 1 মিলিয়ন হলো অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন, আর পার ইয়ারের রিজ রেন্টাল 1 মিলিয়নের জায়গায় 8 লাখ করে রয়েছে, মানে 10 লাখের জায়গায় 8 লাখ করে। তাহলে 8 লাখ করে 5 বছরে যা দিচ্ছেন এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলে ওটা হলো লিজ অব্লিগেশন। জি স্যার। এখন রাইট অফ ইউজ অ্যাসেট আর লিজ অব্লিগেশন এই ক্ষেত্রে সমান হবে? কখনোই না। না স্যার, এই ক্ষেত্রে ওই যে ওই লিজ যে অ্যাডভান্স অব্লিগেশন। দিয়ে দিয়েছেন যে এক এক 1 মিলিয়ন, ওটা অ্যাড হবে এর সাথে। কারণ রাইটটা নিতে যায় আপনি কি কি কনসিডারেশন দিচ্ছেন সব আসবে। আর অব্লিগেশনটা হচ্ছে যেটা আপনি ফিউচারে দিবেন, প্রেজেন্টে যেটা দিয়ে দিচ্ছেন এটা তো অব্লিগেশন না। ফিউচারে যেটা দেবেন সেটার প্রেজেন্ট ভ্যালু। যেটা দিয়ে দিয়েছেন ওটা কি অব্লিগেশনের ভিতর থাকে কখনো? না স্যার। কোনো অব্লিগেশনের ভিতরে থাকে না। অব্লিগেশন মিনস হচ্ছে যেটা ফিউচারে দেবেন। এটা লাইবিলিটি মিনস হচ্ছে ফিউচার অব্লিগেশন, মানে প্রেজেন্ট অব্লিগেশন, বাট পেমেন্টটা সেটেলমেন্ট হবে ফিউচার। ওকে। এছাড়াও যদি কোনো ইনিশিয়াল ডিরেক্ট এক্সপেন্স থাকে সেটাও অ্যাড হবে ওটার সাথে। এখানে কিছু জাস্ট অ্যানালাইসিস আছে যে কি ইম্প্যাক্ট পড়বে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এগুলো ওই সময় আইএস আপনার যখন 17 থেকে আপনার 16 আসে সেটার একটা কম্প্যারিজন। মেজারিং দ্য লিজ লাইবিলিটি, সো লেট আস সি হিয়ার লিজ লাইবিলিটি কিভাবে মেজার করবেন। অলরেডি উই হ্যাভ ডিসকাস প্রেজেন্ট ভ্যালু অফ লিজ রেন্টাল, রাইট? গট ইট? জি স্যার। স্যার এই যে প্রেজেন্ট ভ্যালু এখানে যেটা বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ এক্সপেক্টেড পেমেন্ট এট এন্ড অফ লিজ, মানে যদি লিজ শেষের পিরিয়ডে কোনো পেমেন্ট করা হয়। রাইট, 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 রাইট। অনেক সময় হয় কি, গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু থাকে। তার মানে লেসরকে গ্যারান্টি দেয় যে আমি তোমার এই জিনিস ব্যবহার করতেছি, এগুলো নষ্ট করে ফেলবো না। তোমার এটার মূল্য আমার এই ব্যবহার শেষে এত টাকা থাকবে, দিস ইজ গ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু। জি স্যার, বুঝতে পারছি। ওকে। জি স্যার, তখন এই দুইটা অ্যামাউন্ট যোগ করার পরে যেটা রাইট, প্রেজেন্ট আসবে ওটা লিজ লায়াবিলিটি। রাইট, রাইট। লিস্ট টার্মটা কিভাবে ক্যালকুলেট করা হয়? নন ক্যান্সেলেবল পিরিয়ড, এর সাথে যদি কোনো রিনিউয়াল অপশন থাকে সেই পিরিয়ডটাও অ্যাড হবে। or period after optional termination date if the lessee reasonably certain not to exercise, রাইট? এটা থাকলেও লিস্টটা আমার সাথে আসবে। দেখ এটা এগুলো এত কমপ্লেক্সিটি যাওয়ার দরকার নেই। নন ক্যান্সেলেবল যে পিরিয়ড থাকবে এটার সাথে নর্মালি যে অপশনাল রিনিউয়াল পিরিয়ড থাকবে সেটা অ্যাড হবে। যদি স্যার সার্টেন হয়। রাইট, রাইট, সার্টেন, সার্টেন হতে হবে। এখন আরো কয়েকটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে রাইট অফ ইউজ অ্যাসেটের ভিতর কি কি থাকতে পারে। রাইট অফ ইউজ অ্যাসেটের ভিতর শুধু লিজ লাইবিলিটি থাকবে এরকম না, এর সাথে ইনিশিয়াল ডিরেক্ট কস্ট অলরেডি ডিসকাস। প্রিপেইড লিজ পেমেন্ট, যদি কোনো প্রিপেইড লিজ পেমেন্ট থাকে অলরেডি ডিসকাস। সো লেট আস ডিসকাস অ্যানাদার কনসেপ্ট, কস্ট টু ডিসমেন্টেল অর রিস্টোর দ্য অ্যাসেট। আপনার কোম্পানি একটা লিজ অ্যাসেট নিছে, সেটা বিশাল বড় একটা প্লান্ট।
বলা হয়েছে যে ওকে, লিজ টার্ম শেষে এই প্ল্যানটা ডিসমেন্টেল করে ফ্রেশ ল্যান্ডে দিতে হবে। তাহলে ডিসমেন্টেল করতে তো কস্ট হবে, তাই না? ওই কস্ট কে বিয়ার করতেছে? লেসি। কন্ট্রাক্টে বলা আছে লেসি বিয়ার করবে। লেসর বিয়ার করলে তো তখন আর এটা এখানে আসবেই না, লেসি বিয়ার করবে। তাহলে ডিসমেন্টেলিং কস্টের যে প্রেজেন্ট ভ্যালু হবে, ওইটাও রাইট অফ ইউজ অ্যাসেটের সাথে অ্যাড হবে। গট দিস পয়েন্ট? জি স্যার। এবার স্যার আসি। এই হুম, প্রভিশন অফ ডিসমেন্টাল যেটা স্যার, ওইটা কি আলাদা রিকগনিশন করবো এই ক্ষেত্রে, নাকি স্যার লিজ অব্লিগেশনের সাথে একত্র লিজ করে? অব্লিগেশনের সাথে অ্যাড হয়ে আসবে। লিজ, সরি, না, লিজ অব্লিগেশনের সাথে না, রাইট অফ ইউজ অ্যাসেট হিসাবে আসবে। রাইট অফ ইউজ অ্যাসেট ডেবিট হবে, আর প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট আলাদাভাবে রিকগনিশন করতে হবে। মানে লিজ অব্লিগেশনের সাথে এটা আসবে না। ওকে স্যার। রাইট। ইয়েস স্যার। এবার যদি কোনো লিজ ইনসেনটিভ পান, ফর এক্সাম্পল আপনি ডিসমেন্টেল করছেন, সেখানে কিছু স্ক্র্যাপ বেরোয়েছে যেগুলো সেল করে দিয়েছেন, সেল করে দিবেন, এই ধরনের কিছু যদি ইনসেনটিভ থাকে, অথবা অন্য কোনো ইনসেনটিভ দিল আপনার, আপনাকে কিছু কন্ডিশন দিল, সেই কন্ডিশন ফুলফিল করলে আপনি ইনসেনটিভটা পাবেন, এবং সেই কন্ডিশন আপনি ফুলফিল করবেন। সেখানে কিছু ক্যাশ কনসিডারেশন থাকতে পারে, বা ক্যাশ পেতে পারেন, বা রেন্টের কনসেশনাল পেতে পারেন। তো ওই ধরনের ইনসেনটিভ থাকলে ওই ইনসেনটিভটা মাইনাস যাবে। ভেরি সিম্পল। দ্যাটস অল রাইট অফ ইউজ আছে। রাইট। জি স্যার। এখন আসেন, লিজ অ্যাসেটের রিমেজারমেন্ট হতে পারে, রাইট? লিজ অ্যাসেট রিমেজারমেন্ট হতে পারে। তার মানে এটা রিভ্যালুয়েশন সম্ভব, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। লেট আস ডিসকাস ইট। লিজ লাইবিলিটি, যেটা অলরেডি ডিসকাস করছি, অ্যামোর্টাইজ কস্ট মেথডে আপনাকে কি করতে হবে। রাইট অফ ইউজ অ্যাসেট, তাহলে রাইট অফ ইউজ অ্যাসেট কি হতে পারে? এটা নর্মালি ডেপ্রিসিয়েট করতে হবে IS 16 এর মতো করে, রাইট? প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টে যেটা বলা আছে। নোট ইট ডাউন, এটার ইম্পেয়ারমেন্ট হতে পারে। আচ্ছা বলেন তো, একটা অ্যাসেট কখন ইম্পেয়ারমেন্ট হয়? স্যার যখন এটার ক্যারিং অ্যামাউন্ট থেকে রিকভারেবল অ্যামাউন্ট কম হয় স্যার। অ্যাবসলিউটলি কারেক্ট। ইফ দ্য carrying amount is less than the recoverable amount, then the difference between carrying amount and recoverable amount is impairment loss. Thank you very much. তাহলে এমন হলো যে লিজ অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট সেটা রিকভারেবল অ্যামাউন্ট থেকে কম হয়ে গেছে। তাহলে যতটুকু, সরি, বেশি হয়ে গেছে। তাহলে যতটুকু বেশি হবে সেটা কি হবে? ইম্পেয়ারমেন্ট হয়ে যাবে। অনুরূপভাবে আপনি এই লিজ অ্যাসেট ইচ্ছা করলে রিভ্যালুয়েশন করতে পারেন, IS 16 এর মতো করে রিভ্যালুয়েশন করতে পারেন আর ওই অ্যাসেট। রাইট। তাহলে এই বিষয়গুলোও আমাদের কনসিডারেশনে আসবে। ওকে, সো দ্যাটস অল ফর লেসি অ্যাকাউন্টিং। আই থিঙ্ক দিস অ্যাকাউন্টিং নট সো কমপ্লেক্স, বাট it is your consciousness. If you are really eager or enthusiastic to learn IFRS 16, it is very simple. Honestly speaking, it is simple. আপনি এটা যদি আপনি, আপনার এখানে ফর এক্সাম্পল ডিসমেন্টেলিং কস্ট আছে, সো হোয়াট, আর অ্যাসেট এর সাথে চলে আসবে, আর আপনার প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট আপনি রিকগনিশন করবেন, তাতে কি হয়েছে? এগুলো দেখে ভয় পাবেন? প্রিপেইড এক্সপেন্স আছে, সেটা আপনি আরো অ্যাসেটের ভিতর নিয়ে আসবেন। রাইট। এখন আসেন, লেসর অ্যাকাউন্টিং আছে, লেসি অ্যাকাউন্টিং তো দেখলাম আমরা। আপাতত আজকে এতটুকু পর্যন্ত দেখে, এরপরে এক্সেপশন কোনো কিছু আইটেম আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে স্যার।
লেসর অ্যাকাউন্টিং। লেসর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ফাইন্যান্স লিজ ভার্সেস অপারেটিং লিজ, এটা অপারেটিং লিজ, এই দুটা ভাগে ভাগ করা হয়, ফাইন্যান্স লিজ এবং অপারেটিং লিজ। ফার্স্টে লেট আস ডিসকাস অ্যাবাউট ফাইন্যান্স লিজ। ফাইন্যান্স লিজ, ফাইন্যান্স লিজের কিছু ক্রাইটেরিয়া আছে, 5 ক্রাইটেরিয়া। এই 5 ক্রাইটেরিয়া যে কোনো একটা হলে আপনি তাকে ফাইন্যান্স লিজ হিসাবে কনসিডার করবেন। যেমন প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট ইজ সাবস্টেন্সিয়ালি কভার দ্য ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট, দিস ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। যে প্রেজেন্ট ভ্যালু মানে মিনিমাম যে লিজ পেমেন্ট গুলো হবে এটা ফেয়ার ভ্যালুর কাছাকাছি হবে। এই যেমন এখানে যে এক্সাম্পলটা হয়েছে, শুরুতে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, দিস ওয়ান, এখানে প্রেজেন্ট ভ্যালু ছিল হলো 4.1 মিলিয়ন, অ্যাসেটের ফেয়ার ভ্যালু দেয়া নেই, কিন্তু অ্যাসেটের ফেয়ার ভ্যালু আসলে এর থেকে অনেক বেশি হবে। তার মানে কি এটা অপারেটিং লিজ লেসরের জন্য, এটা তো লেসি অ্যাকাউন্টিং করছি, লেসরের জন্য এটা অপারেটিং লিজ। এখন অন্যান্য আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলোরও যে কোনো একটা ফুলফিল করলে ফাইন্যান্স লিজ হয়ে যাবে, সেগুলোও দেখি। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে হলো লিজ টার্ম, দ্যাট মিনস 5 ইয়ার্স। লিজ টার্ম shall substantially cover the estimated life of asset। যেমন অ্যাসেটের এস্টিমেটেড লাইফ 20 বছর, লিজ টার্ম 18 বছর বা 19 বছর, দিস ইজ ফাইন্যান্স লিজ। হোয়াট ইজ পয়েন্ট? ইয়েস স্যার। থার্ড অপশনটা হচ্ছে হলো এই যে পার্সেজ অপশন। ইফ দ্য লেস ইজ গিভেন দ্য পার্সেজ অপশন আফটার টার্মিনেশন অফ দ্য লিজ কন্ট্রাক্ট, the lessee can buy the asset if there is any option given to lessee, then it is finance lease। যে ওকে 5 ইয়ার্স হলো লিজ টার্ম, এই 5 বছর শেষে ইচ্ছা করলে লেসি অ্যাসেটটা কিনে নিতে পারবে, এরকম যদি কোনো অপশন দেওয়া হয় ওটাও ফাইন্যান্স লিজ হিসাবে কাউন্ট হবে, রাইট? ইয়েস স্যার। আর একটা ক্রাইটেরিয়া আছে যে এগুলো বইতে আছে সব, আপনারা একবার দেখলে আপনারা, ভেরি সিম্পল, আমি আর লিখতেছি না। ওকে আর স্যার। একটা ক্রাইটেরিয়া, লিজ অ্যাসেটটা এমন নেচারের, এটা শুধুমাত্র স্পেশাল নেচারের, শুধু লেসির জন্যই তৈরি করা হয়েছে, এর অল্টারনেটিভ কোনোই নাই, কারেক্ট? সেই ক্ষেত্রেও এটা ফাইন্যান্স লিজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে করে এই যে 5টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলো যে কোনো একটা ফুলফিল করলে ফাইন্যান্স লিজ হবে, আর এটার কোনোটাই যদি ফুলফিল না করে তাহলে সেটা অপারেটিং লিজ হবে। তাহলে অপারেটিং লিজের ক্ষেত্রে জার্নাল এন্ট্রি আর ফাইন্যান্স লিজের ক্ষেত্রে জার্নাল এন্ট্রি আমরা দেখি। 2 নম্বরে অপারেটিং লিজ ভেরি সিম্পল। অপারেটিং লিজের ক্ষেত্রে হচ্ছে হলো ক্যাশ বা ব্যাংক, যেটা আপনার লিজ রেন্টাল পাবেন, ক্যাশ বা ব্যাংক ডেবিট, ক্যাশ আর ব্যাংক ডেবিট হবে, আর লিজ রেন্টাল, রেন্টাল ইনকাম ক্রেডিট, রাইট? ভেরি সিম্পল। ফাইন্যান্স লিজের ক্ষেত্রে আপনাকে ওই যে আপনার অ্যামোর্টাইজেশন করতে হবে, প্লাস ওই ফর্মুলায় যেতে হবে। আমি ধরে নিলাম এই এক্সাম্পলটা আমরা লেসির অ্যাকাউন্টিং করছিলাম, লেসরের অ্যাকাউন্টিং করি। এটা যদি অপারেটিং লিজ হতো আমি কি করতাম, একটা জার্নাল এন্ট্রি হতো, এই যে 1 মিলিয়ন,
রাইট? কার বইতে এটা? যে টাকা রিসিভ করতেছে লেসর, লেসরের বইতে ডেবিট করতাম, এটা ইনকাম হিসেবে রিকগনিশন করে দিতাম 1 মিলিয়ন। বাট এই জিনিসটা যদি ফাইন্যান্স লিজ হতো, ফর এক্সাম্পল এই 5 ইয়ার্স শেষে একটা ক্লজ যোগ করেছে, 5 ইয়ার্স শেষে লেসি এই অ্যাসেটটা কিনে নিতে পারবে, ভ্যালু দিয়ে দিল। রাইট? ইয়েস স্যার। এখন সেই ক্ষেত্রে কি করবেন, সেটা ক্ষেত্রে এখানে ফাইন্যান্স লিজ হয়ে যাবে। তাহলে অ্যাসেটটা ফার্স্টে ডিরিকগনাইজ করতে হবে। তাহলে এখানে লিজ রিসিভেবল নামে একটা অ্যাসেট আসবে, লিজ রিসিভেবল ডেবিট করতে হবে। আমি ধরে নিলাম এটার প্রেজেন্ট ভ্যালু আর সবকিছু দিয়ে ওই লিজ রেন্টালের প্রেজেন্ট ভ্যালু আর এটা দিয়ে সবকিছু দিয়ে আমার 16 মিলিয়ন আসছে। ধরে নিলাম 16 মিলিয়ন, অ্যাসেটের ফেয়ার ভ্যালু 16 মিলিয়ন, অ্যাসেটটা ক্রেডিট করে দিলাম। রাইট? এইবার আমাকে অ্যামোটাইজ অ্যামোটাইজ করতে হবে। কিভাবে অ্যামোটাইজ করব? এই যে লিজ রিসিভেবল, এটার উপর ইন্টারেস্ট ইনকাম ক্যালকুলেট করব। হাউ ইট ইজ? ধরে নিলাম 7%, 16 মিলিয়ন ইন্টু 7%, 1.12 মিলিয়ন ইন্টারেস্ট ইনকাম আসবে। রাইট? জি স্যার। রাইট? আর ক্যাশ রিসিভ করবেন কত? ক্যাশ রিসিভ 1 মিলিয়ন। রাইট? তাহলে এটা কি নেগেটিভে থাকবে? সরি, ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কত ছিল? 16 মিলিয়ন। তাহলে এইভাবে করে আমার কি হলো, এটা আসলে এটা হাইপোথেটিক্যালি ধরছি তো, বাস্তবে তো আপনার পুরো ক্যালকুলেশন করে এভাবে আসবে। তাহলে এটা হলো ক্লোজিং ব্যালেন্স হবে, ক্লোজিং ব্যালেন্স। রাইট? রাইট অফ ইউজ অ্যাসেট, সরি রাইট অফ ইউজ অ্যাসেট না, লিজ রিসিভেবল, ইন্টারেস্ট আর একটু বেশি আসবে, হয়তো 7% না, আমি আরো ইন্টারেস্ট আর একটু কম আসবে যদি 16 মিলিয়ন হয়। আমি ধরলাম এখানে, কারণ এই লিজ রিসিভেবল তো কমতে থাকবে তাই না, ধরলাম 6%, 5%। রাইট? এটা ক্লোজিং ব্যালেন্স। তাহলে আমার এখানে এই ক্লোজিং ব্যালেন্সটা হচ্ছিল লিজ রিসিভেবল হিসাবে ব্যালেন্স শিটে থাকবে, ভেরি সিম্পল। আর এই ইন্টারেস্টটা আসলে এক্সপেন্স, ইনকাম হিসাবে, ইনকাম প্রফিট। হিসাবে রিকগনিশন হবে জি স্যার। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টসে। রাইট? ক্যাশ যেটা রিসিভ করতেছেন এটা কিন্তু পিএনএল এর আইটেম না, রিমাইন্ডেড। আপনি রেজিডেন্টাল ক্যাশ রিসিভ পিএনএল এর আইটেম কোথায়? অপারেটিং লিজের ক্ষেত্রে, ফাইন্যান্স লিজের ক্ষেত্রে ইন্টারেস্টটা হচ্ছিল পিএনএল আইটেম। আর অ্যামোর্টাইজেশন শিডিউল বের করে ক্লোজিং ব্যালেন্স বের করতে হবে, ক্লোজিং ব্যালেন্স বের করে এটা যাবে হচ্ছিল আপনার ব্যালেন্স শিট অ্যাসেটের ভিতর।
So do you understand it? Is it clear? জি স্যার। Okay, thank you. So we are at the very end of our session. স্যার এখানে ক্যাশ যেটা I রিসিভ think করছি এটা হচ্ছে প্রিন্সিপালের অ্যামাউন্ট। uh, it's not principal amount, right? এখানে মানে দেখেন অ্যাসেটের ভ্যালু স্যার এটা, যেটা আমি রিসিভ, হুম, মানে অ্যাসেটের ভ্যালু এখানে কমতেছে। রাইট, অ্যাসেটের ভ্যালু কমতেছে। ইন্টারেস্টটা আসলে ওই যে ওইটার মতো, ওটা যেরকম অব্লিগেশন, এখানে ইন্টারেস্টটা অ্যাসেটটা বাড়াই দিচ্ছে, জি স্যার। ক্যাশ যেটা করতেছি এটা ওই লিজ রিসিভেবলটা কমাই দিচ্ছে, রাইট? জি স্যার। এটা তো লিজ রিসিভেবল। ওকে, এটা অ্যামোর্টাইজেশন, রাইট? অ্যামোর্টাইজেশন। ক্লিয়ার? জি স্যার। স্যার এটা সাবসিকুয়েন্ট রিকগনিশন, মানে হ্যাঁ, 31শে সাবসিকুয়েন্ট, ডিসেম্বর রাইট আমরা রাইট। এটা। জি স্যার। ওকে স্যার। স্যার যদি অ্যাডভান্স, কিন্তু এটা দিছে কিনা, শুধু অ্যাডভান্স দিছে। আপনার দিস অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্টস এর ভিতর চলে যাবে, লিজের কিছু না। যদি এরকম হয় আপনার একটা অ্যামাউন্ট দিয়েছে, সেখান থেকে অ্যাডজাস্ট হবে রেন্ট, ওইটা হচ্ছে আপনার অ্যাডভান্স রেন্টাল, রাইট? জি স্যার, তখন আরওআই অ্যাসেটের সাথে যোগ হবে। রাইট রাইট। এটা হলো লেসি অ্যাকাউন্টিং বলতেছেন আপনি। জি স্যার। লেসর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যে লিজ রিসিভেবল এর ক্যালকুলেশন আসবে এটা। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়োর নাইস পার্টিসিপেশন। সি ইন দ্য নেক্সট সেশন। নেক্সট সেশনে আমরা কয়েকটা কোশ্চেন দেখতে পারি। দেন অন্য নেক্সট কোন স্ট্যান্ডার্ড এখনো আপনাদের পড়ানো হয়নি? না স্যার স্যার। এই এক্সেল শিটটা একটু দিয়ে দিয়েন স্যার, সরি, এই এক্সেল শিটটা একটু দিয়ে দিন। এক্সেল শিট অলরেডি শেয়ার, আমি আবার শেয়ার করছি। ও আচ্ছা, এটা 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 তো শেয়ার করা হয়নি, রাইট? জি হ্যাঁ, এটা স্যার শেয়ার এইটাই। করছি। স্যার এক্সেল আর পিডিএফটা স্যার। হুম হুম, শেয়ার। তার মানে দুইটা একসাথে হয় না, তাই না? দুইটা একসাথে অ্যাটাচমেন্টটা হয় না। ও, এটা তো খুলে রাখছে আমি, এই কারণে, এই কারণে এরকম হচ্ছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা খোলা থাকা যাবে না। দিয়ে দিয়েছি, পেয়েছেন? জি পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস, টেল মি হোয়াট শুড বি দ্য টপিকস। স্যার আমাদের আগে
আইএস 8 করানো হয়েছে, IS-24 আর হচ্ছে IS-21। এছাড়া আর ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট? না স্যার। তাহলে নেক্সট ক্লাস অন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।